আজকে আমরা ক্লাস 10 এর যে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সংক্রান্ত একটি অঙ্ক আছে যে রুট প্রমাণ করো যে √2 √3 √5 √7 √11 এরকম অসংখ্য সংখ্যা একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা লাগে। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করা লাগে আমরা এই শর্টকাট একটা নিয়মের মাধ্যমে শিখব। তো আমি আজকে তোমাদেরকে যদি শেখাই √7 অথবা √5, আমাদের কিন্তু পাঠ্য বইয়ের √5 প্রমাণ করতে বলছে। তো আমি যদি 5 কে দেখাই তোমরা কিন্তু 7টা করতে পারতেছো, তাই না? তাহলে দেখো আমরা প্রমাণ করব যে √5 একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। তাহলে √5টাকে যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে চাই আমাদেরকে বর্গ সংখ্যা নির্ণয় করা শিখতে হবে, তাই না? তাহলে দেখো তো আমরা বর্গ সংখ্যা জানি যে 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, 2 এর বর্গ সংখ্যা 2, 3 এর বর্গ সংখ্যা কত? 3 3 9। এইভাবে বর্গ সংখ্যা যদি বাইর করতে থাকি 4 এর 4 4 16, 5 এর 5 5 25, তাই না? তাহলে ক্রমান্বয়ে কিন্তু বর্গ সংখ্যাগুলো হচ্ছে এগুলাই, যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2, 3 এর বর্গ 9, তাই না? এইবার দেখো তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এই যেইটার অমূলদ সংখ্যা বাইর করতে হবে তাকে আমাদের বর্গ করে নিতে হবে। তাহলে লিখবো আমরা কি লিখবো যে √5 কে বর্গ করে পাই। তাহলে √5 কে যদি বর্গ করি দেখো তো √5 এটাকে বর্গ করলে কি হয়? বর্গ রুট কাটা 5 হয় না? √5 কে বর্গ করলে হচ্ছে 5। এবার দেখো এই যে আমাদের 5 বাইর হইছে, এখন আমরা যে বর্গ সংখ্যাগুলো জানি যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। আমাদের এই যে বর্গ সংখ্যাগুলো আমরা জানি, আমাদেরকে খেয়াল করতে হবে এই √5 এর বর্গ যে 5, এর থেকে একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো তো এর থেকে একটা ছোট সংখ্যা কি 1, 1 এর বর্গ 1, এবং তার থেকে এর থেকে আর একটা ছোট সংখ্যা হচ্ছে 4, 2 এর বর্গ 4, আবার 3 এর বর্গ তার থেকে এর থেকে আরেকটা বড় সংখ্যা, তারপরে কি হচ্ছে এটা মাঝখানে হচ্ছে 5 নাকি? এই 4 এর পরে 5। এবার দেখো 3 এর বর্গ করলে কত হচ্ছে? 9। তা আমরা জানি এই অঙ্কটা করার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এর একটি ছোট আর একটা বড় সংখ্যা। তাহলে 5 এর থেকে একটা ছোট সংখ্যা কত? 4, আর আরেকটা বড় সংখ্যা কত? 9, তাই না? তাহলে দেখো কিন্তু বিষয়টা খেয়াল করো, 2 এর উপর যখন বর্গ করতেছি তখন কত হচ্ছে? 4। আবার 3 এর উপর যখন বর্গ করতেছি তখন কত হচ্ছে? 9। কিন্তু √5 এর উপর বর্গ করলে কত হচ্ছে? 5 হচ্ছে না? স্বভাবত কি এর থেকে 4 এর থেকে বেশি হওয়ার কথা ছিল না? কিন্তু বেশি না হয়ে কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অতএব √5 কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা নয়। যদি স্বাভাবিক হইতো তাহলে কি হইতো? বেশি হইতো। দেখো 2 এর উপর বর্গ করছি স্বাভাবিক ক্রমে 4 হচ্ছে, 3 এর উপর বর্গ করছি স্বাভাবিক ক্রমে 9 হচ্ছে। এখন যদি 4 এর উপর বর্গ করি 4 4 16, স্বাভাবিক ক্রমে কি বেশি হয় না? কিন্তু √5 এর উপর বর্গ করলে স্বাভাবিক ক্রমে বেশি না হয়, কম হয়। তাহলে আমরা বলতে পারি √5 একটা কি সংখ্যা? অস্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি যে √5 এর থেকে একটা ছোট সংখ্যা, তাহলে লিখবো 2 কে বর্গ করে পাই। কি পাই? 2 এর উপর যদি বর্গ করি কত হয়? 4। তারপর তার থেকে একটা বড় সংখ্যা কিনেছি 3, না? 3 কে বর্গ করে পাই 3 এর উপর স্কয়ার, 3 3 কে 9, 3 3 তাই না? তাহলে দেখো 2 এর উপর বর্গ করছে হচ্ছে 4, 3 এর উপর বর্গ করছে হচ্ছে 9, কিন্তু √5 এর উপর বর্গ যখন করছি তখন কইছি 5 হইছে না? তাহলে স্বভাবত আমাদের এটা কিন্তু বেশি, 9 এর থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু না হয়ে কি হয়েছে? 9 এর থেকে কম হয়েছে, কিন্তু 4 এর থেকে বেশি হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব √5 একটি কি সংখ্যা নয়? কত দেখি? স্বাভাবিক, রাইট, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে √5 একটা স্বাভাবিক সংখ্যা হতে পারে না। যদি স্বাভাবিক হইতো তাহলে বেশি হইতো। তাহলে এখন আমরা বলবো যদি এই সংখ্যাটা মূলদ সংখ্যা হয়, যদি √5 একটি কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। তাইলে দেখো মূলদ সংখ্যা আমরা কি? মূলদ সংখ্যার একটা সংজ্ঞা জানি। মূলদ বলতে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। কি আকারে প্রকাশ করা যায়? p/q আকারে। তাইলে যদি এটা √5 একটা মূলদ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, তাই না? তাইলে অতএব যদি বলতে কি এ কিন্তু মূলদ হবে না, কিন্তু আমরা জোর করে ধরলাম যদি সেটা মূলদ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা লিখবো অতএব p/q = √5।
কেন লিখলাম কত পি ভাগ কিউ, কারণ বলছি এটা যদি কি সংখ্যা হয়, মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাগুলোকে স্বভাবতই পি ভাগ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কি আকারে প্রকাশ করা যায়? পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে একটা শর্ত লিখবো, যেখানে পি কমা কিউ পরস্পর সহমৌলিক, পি কমা কিউ পরস্পর কি সহমৌলিক, এবং কিউ এর মানটা সর্বদাই কার থেকে বড় হবে? একের থেকে বড় হবে। কিউ এর মানটা সর্বদাই একের থেকে বড় হবে। এই শর্তটা আমরা এখানে লিখে রাখব। কেন? যে কারণ এক যদি হয়, পি এর মান যদি কিউ এর মান যদি এক হয়, তাহলে পি বাই ওয়ান, তাহলে নিচে এক থাকাও যে কথা না থাকে, তাহলে কি এটা সমান কি পি হচ্ছে না? তখন কি এটা ভগ্নাংশ আকারে থাকে না, তখন কিন্তু এটা মূলদ সংখ্যা হয় না। যার কারণে আমরা শর্ত জুড়ে দিছি যে পি এবং কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ এর মানটা সর্বদাই একের থেকে কি হতে হবে? বড় হতে হবে, তাই তো? আচ্ছা, বা এইবার দেখো উভয় পক্ষকে কি করে নেব? বর্গ করে নেব। পি ভাগ কিউ আছে না, পি ভাগ কিউ, এটাকেও বর্গ করো, √5 এটাকেও বর্গ করো। তাহলে লিখবো বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করি, বর্গ করলে কি হবে? দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু √5 কে যদি বর্গ করি, √5 কাটা না, রুট আর স্কোয়ার কাটা, তাহলে কি থাকতেছে? 5। বা এইখানে পি স্কোয়ার, আমরা কিউ স্কোয়ারটাকে লিখতে পারি কিউ ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 5, তাই না? এখন দেখো এখান থেকে পি স্কোয়ার বাই কিউ, এখানে দুইটা কিউ আছে না, একটা কিউ এখানে রাখলে, আবার এটা যেহেতু ভাগ অবস্থা আছে, একটা কিউ যদি ওই পাশে ট্রান্সফার করি, ওটা ওই দিকে কি হবে? গুণ হবে 5 কিউ, তাই না? তাহলে আমরা কি পেলাম? পি স্কোয়ার বাই কিউ ইজ ইকুয়াল টু 5 কিউ। স্পষ্ট তো? দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কারণ কি? কারণ কি 5 কিউ আছে, 5 কিউ এর সাথে তুমি যদি কিউ এর মান একও বসাও, তাহলে কি হবে? 5 ইন্টু 1 মানে 5, দেখো পূর্ণ সংখ্যা হয়েছে না? আবার যদি 3ও বসাও, 5 ইন্টু 3, 3 বসা 15, দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে না? তার মানে তুমি কিউ এর মান যাই বসাও না কেন, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাই তো? কিন্তু এটার মান যদি তুমি পির মান আর কিউ এর মান যদি বসাও, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, এটা একটা কি সংখ্যা হবে? ভগ্নাংশ সংখ্যা। কেমন? ধরো পি স্কোয়ার আর কিউ আছে, তুমি পির মান আর কিউ এর মান ধরো 2 বসাও, তাহলে 2 বসাইলে 2 এর উপর স্কোয়ার, কিউ এর মান 2, তাহলে কত হচ্ছে? 4। ও কিউ এর মান, পির মান তো এখানে অজানা, তাহলে কিউ এর মান হচ্ছে, পির মান তো আমরা জানি না, তাহলে পির মান তো আমরা বসাই, কিউ এর মান একের থেকে বড়।